স্যার নমস্কার আপনাকে। এই সাংবাদিক সম্মেলনের আয়োজন করার উদ্দেশ্যটা কি আমরা একটু জানতে চাইছি আপনার কাছ থেকে। আজকে নমস্কার সবাইকে। আজকে আমি সাংবাদিক সম্মেলন ডাকার উদ্দেশ্য গত কিছুদিন আগে তথাকথিত সানশাইন টি প্রসেসিং কোম্পানির এডিশনাল ডিরেক্টর নামে জনাব মোশাব্বির আলী উনি সংবাদ মাধ্যমে আমার বিরুদ্ধে কিছু অভিযোগ এনেছে। সেই অভিযোগের ক্লিয়ারিফিকেশন দেওয়ার জন্য আমার আজকে এই সাংবাদিক সম্মেলন। ঘটনা নটিনসরা চা বাগান। এই নটিনসরা চা বাগানের বিরাট একটা অংশ 2,208 ন্যাশনাল হাইওয়ে অকুপাই করেছে। তো সেখানে যা বর্তমানে সেই নটিনসরা চা বাগানটা একটা কোঅপারেটিভ, নটিনসরা টি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের মাধ্যমে চালানো হচ্ছে। সেখানে লেবারদের মধ্যে প্রেসিডেন্ট, লেবারদের মধ্যে সেক্রেটারি, তারাই 2018 সাল ভারতীয় জনতা পার্টির সরকার আসার পর থেকে সেটা তারা পরিচালনা করছে। যে সানশাইন টি প্রসেসিং কোম্পানির নাম দেওয়া হয়েছে, সানশাইন গ্রুপ অফ কোম্পানিজ, যেটা এটা 2012 সালে চিট ফান্ড ডিক্লারেশন করে দেওয়া হয়েছে। আমাদের কৈলাসহরের বিবেকানন্দ মিষ্টান্ন ভাণ্ডারের উপরে বিরাট একটা হাইফাই অফিস ছিল। যখন এটা ভারত সরকার চিট ফান্ড ডিক্লেয়ার করে তারা সব গুটিয়ে এখান থেকে পালিয়ে যায়। পরবর্তীতে ধরতে গেলে 2010 থেকে এই বাগানগুলা এই শ্রমিকদের মধ্যেই তারা কয়েকজনে মিলে একটা গ্রুপ তৈরি করে বাগানগুলা তারা পরিচালনা করে আসছে। আমরা কিন্তু একটু জানতে চাইবো, এই যে কোম্পানি যেটা সানশাইন যেটা বললেন, তার মালিককে বা পাওয়ার অফ অ্যাটর্নি কার কাছে ছিল একটু যদি বলেন আমাদেরকে। মালিক বলতে তো সানশাইন কোম্পানির মালিক মোহাম্মদ মোকররম খান, বাড়ি বিহারের পূর্ণিয়া। উনি এখানে চিট ফান্ডের ব্যবসা করতে এসেছিলেন এবং করেছেনও। আমার সঙ্গে ওনার কোম্পানিতে যারা কাজ করেছে তারাও আছেন। তো যার কারণে আমি আমাদের সেখানে একটা বিরাট একটা অ্যামাউন্ট কম্পেনসেশন বাবদ, বাগানের যে জায়গাগুলো নিয়ে যাওয়া হয়েছে তার একটা কম্পেনসেশন বাবদ একটা বিরাট একটা অ্যামাউন্ট সেখান থেকে পাওয়া যাবে। তো সেই টাকাটা পাওয়ার জন্য যে বাগানটা 2010 সালের পর থেকে কেউ খোঁজখবরও নেয়নি, লেবাররা বেঁচে আছে কি মরে গেছে কেউ খোঁজখবর নেয়নি, অথচ 2020 সালে যখন এই রাস্তা অকুপাই করবে শুনছে, সঙ্গে সঙ্গে তারা এই টাকাটা কিভাবে হাফিজ করা যায় সেটা নিয়ে তারা প্ল্যানিং করেছে। করার পরে আমি ব্যক্তিগতভাবে এডিএমকে বলেছি যে টাকাটা যাতে কোনো খারাপ মানুষের হাতে যাতে টাকাটা না যায়। এটা আপনি এডিএমকে আপনি কখন বলেছেন? এটা টাকা পেমেন্ট করার আগে যখনই আমি শুনেছি। পরবর্তীতে সেই নটিনসরা টি কোঅপারেটিভ সোসাইটি লিমিটেডের পক্ষ থেকে একটা চিঠি দেওয়া হয়েছে 2020 সালের ডিসেম্বর মাসে। যেহেতু বাগানটা কাগজে পর্চা অনুযায়ী সেটা আছে কোনো রানীবাড়ি টি কোম্পানির নামে, সানশাইন কোম্পানির নামে এখনো হয় না। এই যে এখন যে যেটা নামটা বললেন যে রানীবাড়ি স্টেজ, মানে তার নাম এটা কখন গেল এই সানশাইন থেকে? কখন সানশাইন না, রানীবাড়ি টি কোম্পানিরই বাগানগুলো। আচ্ছা, ওটা বিক্রি করা হয়েছিল সানশাইনের কাছে? সানশাইনের কাছে বিক্রি করা হয়েছে, কিন্তু গভর্নমেন্ট রেভিনিউ ফাঁকি দেওয়ার জন্য সেটাকে সাব রেজিস্ট্রির মাধ্যমে ডিড করা হয় না। সামান্য একটা 20 টাকার স্টাম্প, 3 কোটি টাকার ডিল, সামান্য একটা 20 টাকার স্টাম্পের মধ্যে তারা একটা নোটারির মাধ্যমে এফিডেভিট করেছেন 350 টাকা দিয়ে। যদি এটা সঠিকভাবে ডিড করা হতো সাব রেজিস্ট্রারের মাধ্যমে, তাহলে আমরা সরকার 25 থেকে 30 লাখ টাকা পাই। এটাকে ফাঁকি দেওয়া হয়েছে প্রথমে। এটা যে চিট ফান্ড তার প্রমাণ তারা প্রথম থেকেই রেখে গেছে। তো পরবর্তীতে আমি কোঅপারেটিভকে বললাম, ঠিক আছে তোমরা
যেহেতু বাগানটা তোমরা পরিচালনা করছো, তোমরা ডিএমকে একটা চিঠি দাও যাতে টাকাটা কোঅপারেটিভের মাধ্যমে এখানে লেবারদের পেমেন্ট করে। তারা চিঠি দিয়েছেন 2020 সালের ডিসেম্বর মাসে। পরবর্তীতে আবার 2021 সালের মার্চ মাসে তারা আরেকটা চিঠি দিয়েছে। তারপরেও এডিএম, আপনারাও জানেন, সবাই জানি, সে দুর্নীতিবাদ ছিল, যার কারণে আজকে সাসপেনশনে চলে গেছেন। সেই এডিএম মোসাব্বির আলীকে সানশাইন টি প্রসেসিং কোম্পানির নামের অ্যাকাউন্টে 58,28,476 টাকা ট্রান্সফার করে দিয়েছে। এটা কবে করেছে? এটা মার্চ মাসের সম্ভবত 2 তারিখ থেকে 5 তারিখের মধ্যে। তৎকালীন এডিএম কে ছিলেন? সৌমিত্র চাকমা। তো যখন আমি জানলামও আমি এডিএমের মাধ্যমে, এডিএমের সঙ্গে দেখা হয়েছে। এই ন্যাশনাল হাইওয়ে রাস্তায় একটা ঝামেলাতে আমাকে ডেকেছেন। আমি যাওয়ার পরে ঝামেলাটা ঠিকঠাক করে দেওয়ার পরে আমি জিজ্ঞেস করেছি যে আপনি কি মোসাব্বির আলীকে টাকা পেমেন্ট করেছেন? উনি বললেন হ্যাঁ করেছি। আমি তখনই ওনাকে বললাম যে তার বৈধ কোনো ডকুমেন্টস নেই। আপনি এতদিন ধরে সরকারি চাকরি করছেন, আপনি কি জানেন না যে ডকুমেন্টসগুলো বৈধ না? তার পরবর্তীতেও আপনি এটা পেমেন্ট করেছেন, এটা তো আপনি ঠিক করেন নাই। তখন উনি আমাকে বলেন আপনি লিখিত অবজেকশন করেন। আমি আমার যে কাজটা, ওই কাজটাই আমি করেছি। আমি একটা অ্যাপ্লিকেশন করেছি এবং সেখানে আমি সব কিছু লিখেছি, আপনাকে দিয়ে দেওয়া হয়েছে, আপনারা পড়বেন। যে ওইখানে আমি কয়েকটা পয়েন্ট উল্লেখ করেছি সেই চিঠিতে। তার লাস্টে আমি কয়েকটা পয়েন্ট দিয়েছি যে যথাসময়ে অনেকবার এলএ অথরিটিকে তথাকথিত মোহাম্মদ মোসাব্বির আলী অথবা সানশাইন টি প্রসেসিং কোম্পানি লিমিটেডের নামে এই টাকা হস্তান্তর না করার অনুরোধ জানানো সত্ত্বেও এই টাকা হস্তান্তরিত হয়ে যাওয়ার আশঙ্কা করা হচ্ছে যে এ ব্যাপারে এক বিশেষ ষড়যন্ত্র রয়েছে এবং দুর্ভাগ্যজনকভাবে এলএ অথরিটি তথা কিছু সরকারি কর্মচারী এই অবৈধ কাজে যুক্ত হয়েছে। এই বিবরণমূলে বিনীত প্রার্থনা আশা করা হচ্ছে আপনি নিম্নে বর্ণিত মতে কিছু বিধিনিষেধ আরোপ করে এ ব্যাপারে সত্য নির্ধারণে ব্রতী হবেন, যেটা আমি ডিএমকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে জানিয়েছিলাম। উক্ত ব্যাংক অ্যাকাউন্ট নম্বর 337406733729 SBI কৈলাসহর সিল করা হবে যাতে প্রদত্ত অর্থ সুরক্ষিত থাকে এবং এর নৈশয় যেন না হয়। এখন যেটা বললেন যে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা, ওটাকে স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট সানশাইন টি প্রসেসিং কোম্পানির নামে মোহাম্মদ মোসাব্বির আলী কর্তৃক জমাকৃত কাগজপত্রাদি যথা পাওয়ার অফ অ্যাটর্নি / নো অবজেকশন / রেজুলেশন ইত্যাদি অনুসন্ধানপূর্বক সত্যতা নির্ধারণ করুন। এই ব্যাপারে প্রতারণা ষড়যন্ত্রে জড়িত সরকারি কর্মচারীদের নাম সর্বসম্মুখে আনয়ন, মোহাম্মদ মোসাব্বির আলী এবং অন্যান্য দোষীদের নামে এফআইআর করা, তদন্তপূর্বক সঠিক বেনিফিশিয়ারি নিরূপণ এবং যথার্থ স্থানে অ্যাওয়ার্ড মানি প্রদান, বাগান পুনরুদ্ধারে এবং দুস্থ শ্রমিকদের মঙ্গলার্থে প্রয়োজনীয় যাবতীয় পদক্ষেপ গ্রহণ করা। এটা আমি আমাদের ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এবং কালেক্টর সাহেবকে একটা চিঠি গত 26 মে আমি দিয়েছি। পরবর্তীতে ওনারা আমার এই চিঠির পরবর্তীতে 12/5/2021 তারা অ্যাকাউন্টটাকে সিল করেছে। আমি তাদেরকে ধন্যবাদও জানাই যে আমাকে সম্মানিত করেছেন, তার জন্য আমি ধন্যবাদ জানিয়েছি। এবং আমি এটাও বলেছি যে এই যে মোসাব্বির আলী উনি চেষ্টা করছেন কিভাবে অ্যাকাউন্টটাকে আবার ওপেন করা যায়, তার জন্য আবার আমি লিখিতভাবে ওনার কাছে বলেছি যে আপনারা একটা সরকারিভাবে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করে টাকাটা যাতে সঠিক মানুষের হাতে পৌঁছায় তার ব্যবস্থা করেন বলে আমি আবার চিঠি দিয়েছি। কিন্তু আমি চিঠি তো দিয়েছি ঠিক আছে, কিন্তু আমার চিঠির আগেই কিন্তু মার্চ মাসের 1 সপ্তাহের মধ্যে 26 বা 28 মার্চের মধ্যেই সেখান থেকে 57,82,000 টাকা অলরেডি ড্র হয়ে গেছে।
আমি কিন্তু টাকা ড্র হয়েছে কিনা এটা আমি জানতাম না। এই টাকাটা কে ড্র করেছে? মুসাব্বির আলী। আর সব থেকে আশ্চর্যজনক ব্যাপার, আজকের দিনে লেবার পেমেন্ট, যে কোনো পেমেন্ট অনলাইনের মাধ্যমে ট্রান্সফার করা হয়। এখানে আমি ব্যাংক কর্তৃপক্ষকেও আমি দোষারোপ করব এখানে, যে একসঙ্গে আমি দেখেছি 28 লাখ টাকার একটা চেক ড্র করা হয়েছে, যেখানে যদি কোনো তাদের যদি সদিচ্ছা থাকতো, তাদের যদি লেবার পেমেন্ট করার ইচ্ছা থাকতো, তাহলে টাকাটা অ্যাকাউন্টে থাকতো এবং অ্যাকাউন্ট থেকে সেটাকে ট্রান্সফার করা যেত। কিন্তু এখানে উদ্দেশ্য মহৎ নয়, এটা পুরোপুরি প্রমাণ পাওয়া যাচ্ছে যে মাত্র এক সপ্তাহের মধ্যে এই 57,82,000 টাকা ক্যাশ ড্র হয়েছে এবং কোনো লেবারকে, তারা উপস্থিত আছেন আমার এখানে, তারা বলবেন কোনো লেবারকে একটা টাকাও পেমেন্ট করা হয় না। আমার অপরাধ, আমি যে সরকারের নিচু স্তরে যে দুর্নীতিগুলো চলছে সেইটুকে আটকানোর জন্য আমি এই কাজটা করেছি। আমি কোনো অন্যায়ভাবে কারো কাছে কিছু বলি নাই, আমাদের জেলা শাসকের কাছে চিঠিটা দিয়েছি। কিন্তু পরবর্তীতে এই যে চিঠিটা আমি দিয়েছি, এই চিঠিটার বিপরীতে অনেকে আমার বিরুদ্ধে অনেক মন্তব্য করছে। এক্ষুনি আপনিও শুনলেন যে মুসাব্বির আলী সম্পর্কে আর কি বলবো। ওই গত 25 ধার অস্ত্র দিয়ে আক্রমণ করেছে এবং যারা আমাদের যুব মোর্চার কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা যারা, সেখানে তার বিরুদ্ধে কৈলাসহর থানায় মামলা হয়েছে। কৈলাসহর পেজ 36/21। তার বিরুদ্ধে যে ধারা লাগানো হয়েছে, সেকশনগুলো আইপিসির সেকশন যে লাগানো হয়েছে 341, 325, 326, 395, 307। তারিখ 25/4/2021। 25/4/2021 তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং 11/5/2021 উনি বেল পেয়েছে। একজন সমাজদ্রোহী, যে আন্ডার এজ ছেলেগুলোর উপরে সে যেভাবে আক্রমণ করেছে, তার কারণে আলমাস আলী তার বিরুদ্ধে কেস করেছেন এবং উনি জেলেও ছিলেন দীর্ঘ 16 দিন। তো সেই ব্যক্তিকে নিয়ে সবথেকে যেটা দুঃখজনক ঘটনা, আমি সংবাদ মাধ্যমের কাছে আমি আগেও অনুরোধ করেছি যে আমি কারো বিরুদ্ধে কথা বললাম, আমার কাছে কোনো ডকুমেন্টস নেই, কোনো প্রুফ নেই, সেই কথাটা প্রচার করার আগে আপনাদের সেটা ডকুমেন্ট চাওয়া দরকার এবং সেটা আপনারা ডকুমেন্ট আপনাদেরকে দিতে হবে। তো মুসাব্বির আলীর মতো একজন ক্রিমিনাল, সমাজদ্রোহী, সে আমাদের মতো ব্যক্তির বিরুদ্ধে সে অপপ্রচার করছে, অপবাদ ছড়াচ্ছে। আপনারা সেটা টেলিভিশনের মাধ্যমে প্রচার করছেন, যে মানুষের কাছে কি বার্তা যাচ্ছে। তো এটা থেকেও আপনারা একটু সাবধান থাকবেন বলে আমি তাদেরকে আগে অনুরোধ করেছি। যে ব্যক্তি শ্রমিকের টাকা হাফিজ করতে চায় এবং বলে বেড়াচ্ছেন উনি নাকি শ্রমিকদের টাকা দিয়েছেন, গত কয়েকদিন আগে আপনাকে আমি দিয়ে দেবো, এখানে আমাদের রেকর্ড আছে। এখানে নটিনসরার শ্রমিক এসেছিল, সোনামুখীর শ্রমিক এসেছিল এবং দেবস্থলেরও শ্রমিক এসেছিল। তারা প্রকাশ্যে বলে গেছেন তারা এখন পর্যন্ত একটা টাকাও পায় নাই। তার কারণ আমি আগেও বলেছি যে আজকের দিনে কাউকে ক্যাশ টাকা পেমেন্ট করা হয় না। আজকের দিনে অনলাইনের মাধ্যমে যে কোনো কোম্পানি পেমেন্ট করে, সেখানে 58 লাখ টাকা সরকার তাদেরকে দিয়েছে, সেই 57,82,000 টাকা অলরেডি অ্যাকাউন্ট থেকে ক্যাশ তুলেও নেওয়া হয়েছে, যেটা সম্পূর্ণ আইন বিরোধী কাজ। আমি ব্যক্তিগতভাবে জানি, কয়েকদিন আগে আমার কোঅপারেটিভ আছে, আমরা কোঅপারেটিভের 5 লাখ টাকা বাইর করতাম, ব্যাংক ম্যানেজার বলছে দাদা আমি একসঙ্গে 5 লাখ টাকা দিতে পারি না ক্যাশ। কিন্তু সেখানে এত লক্ষ টাকা বেরিয়ে গেল কিভাবে? ওইটাই বলছি, এখানে ব্যাংক কর্তৃপক্ষেরও দোষ আছে। 28 লাখ টাকার চেক আমি ফটো দিয়ে দেবো, আমার কাছে আছে, ওরা 28 লাখ টাকার চেক ওনাকে পেমেন্ট করেছে। আচ্ছা, আমরা একটু জানতে চাইছি, যেটা আপনি বলছিলেন যে আপনি ব্যাংক কর্তৃপক্ষ হোক বা হায়ার অথরিটি হোক, আপনি বলেছিলেন অ্যাকাউন্টটাকে ফ্রিজ করার জন্য, তারপর ফ্রিজ হয়ে গেল সেটা, তারপরে কি হলো? ফ্রিজ হওয়ার পরে
আমি তো সঠিক জানি না ফ্রিজ হয়েছে কি হয়েছে না হয়েছে। ফ্রিজ করার পরে যখন আমাকে জানালো তখন আমি সঙ্গে সঙ্গে আমি তো জানতাম না অ্যাকাউন্টে টাকা আছে কি না, কিন্তু ওনারা আমার কথা রেখেছেন। আমি বলেছি আমাকে আপনারা সম্মানিত করেছেন, আপনাদের আমি ধন্যবাদ জানাই। সঙ্গে সঙ্গে আমি আরেকটা চিঠি দিয়েছি, বলেছি যে টাকাটাকে একজন অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করে যাতে সঠিক বেনিফিশিয়ারি টাকা পায়, তার জন্য আপনারা একটা সঠিক বেনিফিশিয়ারি নিযুক্ত করুন, নিযুক্ত করে টাকাটা আপনারা বিলি বন্টন করুন। আমি ডিএমকে অনুরোধ করেছি, এতটুকুই আমি করেছি। পরে কি হয়েছে সেসব আমি জানি না। হঠাৎ করে সংবাদ মাধ্যমের মাধ্যমে, পত্রপত্রিকার মাধ্যমে আমি অনেক কিছু পেলাম, কিন্তু আমি এর পরে কি হয়েছে সেটা আমার এত কিছু জানা নেই। কিন্তু আমি যখন শুনলাম যে আমার বিরুদ্ধে কেন তো কথা চলছে, তখন আমি এগুলা নিয়ে আজকে আপনাদের সঙ্গে কথা বলছি। যে মুসাব্বির আলীকে সব থেকে দুঃখজনক ঘটনা, এই যে ঘটনাটা আমি সরকারের অবগতির জন্য আজকে আমি এটা করছি, এটা আমার ব্যক্তিগত কোনো স্বার্থ এখানে নেই। আমার এই কাজে ঘুরছি কেন, যাদের জন্য আমি কাজ করছি এরা কিন্তু শ্রমিক, এখানে আমার ব্যক্তিগত কোনো স্বার্থ নেই। যেটা আমি আমার অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমি কোনোদিনও বলি নাই আমাকে টাকা দেওয়া হোক, আমি সরকারকেই বলেছি আপনারা অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করে দিয়ে দিন। আমার এখানে ব্যক্তিগত কোনো আমার স্বার্থ, এই শ্রমিক যারা দীর্ঘদিন ধরে পূর্বপুরুষের সময় থেকেই বাগানের সঙ্গে জড়িত, বাগানে আছে, যেহেতু বাগানের কোনো মালিক নেই, কোম্পানি চিট ফান্ড ডিক্লারেশনে চলে গেছে, তারা অনেক দুঃখের কষ্টে আছে, যাতে তারা তাদের পায়, তাদের পিএফ তারা পাচ্ছে না, অনেকে মারাও গেছে, যেটা নিয়ে আমরা অনেক আগে ডিএম অনেকের সঙ্গে দেখা করছি, তারা বলছে আমাদের কাছে কোনো উপায় নেই। যতক্ষণ পর্যন্ত সরকার এটাকে পুরাটাকে নিজের আয়ত্তে আনছে না, ততক্ষণ পর্যন্ত আমরা কিছু করতে পারতাম। কেন বাগানের সিস্টেমটা আলাদা, বাগানের মালিক থাকতে মালিকের মাধ্যমে তাদের পিএফ ড্রপ, এরকম অনেক কিছু হয়েছে। অথচ লেবাররা পিএফ পাচ্ছেন না, লেবাররা পেনশন পাচ্ছে না, কিন্তু যখন সরকারি টাকা পাওয়ার সময় এই মালিক এসে উপস্থিত হয়। এবং মুসাব্বির আলী শুনেছেন, আপনি দাবি করেছেন উনি নাকি 50% শেয়ার, যদি উনি 50% শেয়ার থাকেন তাহলে উনি ওনার কাগজ সকল 50% যদি ওনার শেয়ার থাকে তাহলে সে কাগজগুলো শো করুন। আমার কাছে ডকুমেন্ট আছে। আমি সরকারকে দুর্নীতি করা থেকে বাঁচানোর জন্য এই কাজগুলো করছি। কেন আর সে কিছুদিন আগেও আপনারা শুনেছেন আমাদের উপাধ্যক্ষ মহোদয় প্রকাশ্য মঞ্চে ভাষণ দিয়ে বলেছে যে কিছু সরকারি কর্মচারী অন্যায়ভাবে কাজ করছে, এই করছে, সেই করছে। সেটা আসলে উনি সঠিক কথাটাই বলেছে। এই যে টাকাটা কুমারঘাটে তহসিলদার একটা এনকোয়ারি রিপোর্ট পাঠিয়েছেন যে বাগানটা নাকি মুসাব্বির আলী পরিচালনা করছে, কিন্তু বাগানটা যেদিন থেকে বিজেপির সরকার এসছে সেদিনের পরেই আমরা একটা কোঅপারেটিভ তারা তৈরি করেছে, সেই কোঅপারেটিভের মাধ্যমে 2018 সাল থেকে বাগানটা পরিচালনা করছে। উনি লিখিত রিপোর্ট দিয়েছেন এবং ওই রিপোর্টটাকে কোনো ভেরিফিকেশন না করে তৎকালীন ওইখানে ডিসিএমকে ছিলেন জানি না, ডিসিএম সেটাকে ওকে করেছেন, সার্টিফিকেট দিয়েছেন ঘটনা সত্য। পরবর্তীতে কুমারঘাটের এসডিএম এলএ কালেক্টরকে চিঠি লিখেছেন মুসাব্বির আলীকে পেমেন্ট দিয়ে দেওয়ার জন্য। তাহলে কত বড় ষড়যন্ত্র কোথা থেকে শুরু হয়েছে, এটা কিন্তু আমার উপরে যারা আছেন সরকার কিন্তু এইসব জানে না, এগুলো ভিতরে ভিতরে চলছে। এবং 2010 সাল থেকে হীরাছড়া, দেবস্থল, সোনামুখী, নটিনছড়া বাগানের কোনো প্রোডাকশন নেই, কোনো রেভিনিউ এরা জমা দেননি। বারে বারে এসডিএমরা চিঠি লিখেছেন, কোনো উত্তরও পাওয়া যায়নি, কোনো রেভিনিউ দেওয়া হয়নি। কিন্তু 2021 সালের 21 জানুয়ারি এই মুসাব্বির আলী নটিনছড়া বাগানের রেভিনিউ জমা করেছে। তখনই আমাদের রেভিনিউ সেক্রেটারি তনুশ্রী দেববর্মা মহোদয়া ডিএমকে প্রশ্ন করেছেন, নোটিশ করেছেন, হুইজ মুসাব্বির আলী, সে কি করে রানীবাড়ি টি কোম্পানি রেভিনিউ জমা দেয়, তাকে কে অথরাইজ করেছে, এটা নিয়ে উনি নোটিশ করেছেন। জানি না এখনো তারা কি করেছেন, আমার কাছে তার কপি আছে। তাহলে ষড়যন্ত্রটা একটা রেভিনিউ সেক্রেটারি বলার পরও একটা এডিএম টাকা রিলিজ করে দেয়,
তাহলে যে নিচু লেভেলে যে কিছু কর্মচারীরা যে দুর্নীতি করছেন সেটা প্রমাণ হয়ে গেছে এবং সেটা সরকারের নজরে আসা দরকার। আমি ডিএমকে চিঠি লেখার পরও ডিএম কিন্তু কোনো অ্যাকশন নেয় নাই, কোনো এনকোয়ারি করেন নাই। এটা তো সরকারের নজরে নিয়ে আসতে হবে যে এই জিনিসটা কেন হয়েছে। অবশ্যই। তো আমি ওইটাই চাইছি, সরকার যাতে এটার উপরে অ্যাকশন নেই এবং এই যে মোসাব্বির আলী যিনি একটা চিটফান্ড কোম্পানির এডিশনাল ডিরেক্টর বলে ত্রিপুরা সরকার এবং ত্রিপুরার মানুষকে বোকা বানিয়ে যাচ্ছেন, ত্রিপুরা সরকারকে চ্যালেঞ্জ করছেন। হিরাসরা বাগান ত্রিপুরা সরকার খাস করে দিয়েছে, কিন্তু মোসাব্বির আলী লেবারদের নিয়ে এসে ধর্ণা প্রদর্শন করেন এখানে, ত্রিপুরা সরকারকে চ্যালেঞ্জ করেছেন, ত্রিপুরা সরকারের কর্মচারীদের অফিসে গিয়ে হুমকি দেন। এত ক্ষমতা মোসাব্বির আলীর কাছে কোথা থেকে আসলো? আরো ঘটনা, বর্তমানে দেবস্থল বাগান দখল করে রেখেছেন উনি। আমার কাছে রেকর্ড আছে 2020 সালে ত্রিপুরা সরকার গভর্নমেন্ট অ্যাটাচমেন্টে নিয়ে এসছে এই দেবস্থল চা বাগান, লিখিতভাবে দেওয়া হয়েছে। উনি এখানে একটা বিল্ডিং তৈরি করছেন, লিখিতভাবে জানানো হয়েছে আমাদের বর্তমান এসডিএমকেও, কোনো অ্যাকশন নেই। তার মানে এই যে নিচু লেভেলে যে কর্মচারীরা দুর্নীতি করছে সেটা কিন্তু আমার উপর লেভেলের সরকারি আমলা বা আমার সরকারের মন্ত্রীরা কেউ জানে না। সেই জিনিসটাকে প্রকাশ করার জন্য এবং একটা বিরাট একটা দুর্নীতি, যে দুর্নীতি আমি সেন্দন পত্রিকাকে একদিন পড়েছি, সেন্দন পত্রিকাতে লেখা আছে যে প্রায় 11 কোটি টাকার মামলা এখানে। এই দুর্নীতিটাকে আটকানোর জন্য আমি বাধ্য হয়েছি সংবাদ মাধ্যমের সামনে আসতে, যে এই জিনিসটা দেখার জন্যে আপনাদের মাধ্যমে, যেটা এটা ত্রিপুরা রাজ্যের প্রচারক। আজকে ত্রিপুরা যে কোম্পানি এইখানে ছিল, যার কর্মচারী আমার সামনে বসে আছে, যারা এখান থেকে লুণ্ঠিত হয়েছে, যাদের সব কিছু চলে গেছে, কয়েক কোটি টাকা কৈলাসহর থেকে তুলেছেন তারা, সেই টাকা দিয়ে এই বাগানগুলো কিনেছেন। গভর্নমেন্টকে ফাঁকি দিয়ে, গভর্নমেন্ট রেভিনিউ ফাঁকি দিয়ে বাগান চালিয়ে বাগান থেকেও চলে গেছেন। এরপরে বাগানের ওনার সানশাইন টি কোম্পানি, ঠিক আছে, আমাদের এই মোসাব্বির আলী কি ওনার নাকি? মোসাব্বির আলী তো তাদের কর্মচারী ছিল, তার এত ক্ষমতা কোথা থেকে? তো আমার সরকার, আপনাদের মাধ্যমে সরকারের কাছে এ থাকবে এই মোসাব্বির আলীর বিরুদ্ধে এফআইআর করা, তাকে গ্রেপ্তার করা, এই 58 লক্ষ টাকা কোথায় গেল তাকে প্রশ্ন করা। তার জন্য আজকের এই আমাদের, আমি ব্যক্তিগতভাবে সরকার কি করছে না করছে সেটা আমি দেখবো না। আমি কিন্তু এই কেসের সঙ্গে যারা জড়িত আমি কাউকে ছাড়বো না। মানে আপনি বলতে চাইছেন আপনি সমাজসেবক, জনসেবক, দেশসেবক হিসেবে আপনি অবশ্যই এই অন্যায়ের বিরুদ্ধে আপনি প্রতিবাদ করে যাবেন। আমি কাউকে ছাড়বো না। তো আমরা যদি একটু অন্য প্রসঙ্গে চলে আসি, আপনি যখন চিঠিটা দিলেন ব্যাংকে অ্যাকাউন্টটা ফ্রিজ করার জন্য, ব্যাংক কর্তৃপক্ষ সেটাকে ফ্রিজ করলো। তার পরবর্তীকালে আপনিও জানেন, আমরাও জানি, এটা বিভিন্ন মিডিয়ায় প্রকাশ হয়েছে, মোসাব্বির আলী সহ অনেকেই নাকি গিয়েছিলেন, যে বিজেপির যিনি জেলা সভাপতি যিনি রয়েছেন ভগবান দাস, বিধায়ক ভগবান দাস, ওনার কাছে গিয়েছিলেন। আর উনি ব্যাংকে একটা চিঠি লিখেছিলেন যে এই করোনা মহামারীতে এই যারা শ্রমিকরা যারা রয়েছেন তারা খুব কষ্টে আছেন, অ্যাকাউন্টটাকে যেন ওপেন করে দেওয়া হয়। তারপর কি হলো? হ্যাঁ, উনি যে চিঠি দিয়েছেন না দিয়েছেন সেটা আমার জানা নেই, বা সেই চিঠিপত্রগুলো আমি কোনোটাও পাই নাই। সেটা মিডিয়াতে প্রকাশ হয়েছে, মিডিয়াতে শুনেছি আমি, কিন্তু আমার কাছে তার কোনো রেকর্ড বা প্রমাণ আমার কাছে নেই। সেরকম যদি হয়ে থাকে, ভগবান দাস মহাশয়ের চিঠি পাওয়ার পর ব্যাংক কর্তৃপক্ষ যদি অ্যাকাউন্টটাকে খুলে দিয়ে থাকে, তখন কি ব্যাংক কি আপনাকে জানানো উচিত ছিল কি না? যদি খুলে দেওয়া যদি হয়ে থাকে অ্যাকাউন্টটা, যেহেতু আপনি ব্যাংকে চিঠি দিয়েছেন যে অ্যাকাউন্টটা ফ্রিজ করা হোক, আর ব্যাংক যদি পরবর্তীকালে যদি খুলে যদি দিয়ে থাকে, তাহলে কি আপনার মনে হয় ব্যাংক আপনাকে জানানো উচিত ছিল যে এমন একটা চিঠি এসছে অ্যাকাউন্টটা খুলে দেওয়ার জন্য? মানে আমরা কি করতে পারি, বা আপনার কোনো বক্তব্য থাকে? আমাকে কেউ জিজ্ঞেস করে নি, বা আমাদের এমএলএ সাহেব যে কোনো চিঠি দিয়েছেন কি না সেটা আমি জানি না। আমি যতটুকু জানি আমি এতটুকু করেছি। পরবর্তীতে কে চিঠি দিয়েছে, অ্যাকাউন্ট কবে খোলা হয়েছে, সেই ব্যাপারে আমার কোনো কিছু জানা নেই। আমার যে উদ্দেশ্য, তারা আমার কোথায় তারা সিরিজ করেছিল সেইখানে আমি খুশি ছিলাম, এবং আমি বলেছিলাম যে টাকাটা এইভাবে পেমেন্ট করা হোক, যাতে একজন অ্যাডমিনিস্ট্রেটর, ভালো একজন অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করে পেমেন্ট করা হোক, সেই কথাই বলেছিলাম।
পরবর্তীতে কারা কি বলেছে সেই সম্পর্কে আমাকে না ডিএম অবগত করার কেউ আমাকে অবগত করাই নাই। আমি কষ্ট পেয়েছি যখন আমার বিরুদ্ধে মিডিয়াতে যখন এইসব শুনলাম, মানে অপপ্রচার, আপনি বলতে চাইছেন? অপপ্রচার, আমার বিরুদ্ধে অপপ্রচার যখন করা হলো, তখন আমি শুনলাম যে এইরকম, কিন্তু ব্যক্তিগতভাবে আমাকে আমার ডিএম অফিস কর্তৃপক্ষ বা ব্যাংক কর্তৃপক্ষ কেউ আমাকে সেই ব্যাপারে অবগত করায়। তো আমার মূল কথা যে এই যে টাকাটা আজকে বাগানগুলা পতিত পড়ে আছে, শ্রমিকগুলা নিজের পরিশ্রম এবং নিজের উদ্যোগে এই বাগানগুলা চালিয়ে যাচ্ছে, তাহলে কেন এই টাকাটা একজন দুর্নীতিবাজ মোসাব্বির আলীর হাতে চলে যাবে? শুধু মোসাব্বির আলী নয়, এখানে আমি বলেছি আপনাকে কুমারঘাটের তহসিলদার, ডিসিএম, এসডিএম, ডিএম অফিসের এলএ সেকশন, এডিএম তো সাসপেনশন হয়ে গেছেন, এরা এখানে জড়িত আছে, যার কারণে একটা তদন্ত দরকার আছে আসল ঘটনাটা। কেননা মোসাব্বির আলী যে ডকুমেন্টগুলো প্রডিউস করেছেন, সেই ডকুমেন্ট যদি কেউ আমাকে বলে আমি কালকে বানিয়ে দেব, আমি কালকে বানিয়ে দেখাতে পারবো, তার সত্যতা কিন্তু কেউ নির্ধারণ করে নেয়। সেই ডকুমেন্টগুলো আমি কালকে তৈরি করে দেব এবং সরকারি রেকর্ড, টি বোর্ড ইন্ডিয়ার রিপোর্ট অনুযায়ী এই বাগানগুলোর কোনো প্রোডাকশন নাই, কিচ্ছু নাই। 2010-এর পরে এই বাগানগুলো সব পতিত। তাহলে তারা কিভাবে বলছে আমাদের লেবার পেমেন্ট দিতে হবে, আমাদের কাজ করতে হবে? সব মিথ্যা কথা, সব পতিত পড়ে আছে। রেকর্ড আছে আমাদের কাছে, টি বোর্ড ইন্ডিয়ার রেকর্ড অনুযায়ী রটিনসরা বাগান, সোনামুখী বাগান, দেবস্থল বাগান, হীরাছড়া বাগান সব পতিত পড়ে আছে, জিরো, কোনো কিছুই হচ্ছে না। তো স্যার, আমরা যদি সংক্ষেপে বলি, এখানে আপনি বলতে চাইছেন 58 লক্ষ টাকার একটা বিশাল একটা ঘোটালা রয়েছে এবং সেখানে উদ্দেশ্য প্রণোদিতভাবে এই যে মোসাব্বির আলী আপনাকে জড়িয়েছে, আর বিভিন্ন সংবাদ মাধ্যমে প্রকাশ হয়েছে আপনি নাকি সেখান থেকে টাকা বা অর্থ আপনি দাবি করেছিলেন, এবং সেটা আপনি বলতে চাইছেন রাজনৈতিকভাবে হোক বা অন্য কোনোভাবে হোক মোসাব্বির আলী আপনাকে সমাজে হেয় প্রতিপন্ন করতে চাইছে, এবং আপনি বলতে চাইছেন একজন প্রকৃত সমাজসেবক, জনসেবক এবং দেশসেবক হিসেবে এই যে একটা 58 লক্ষ টাকার যেটা বিশাল একটা ঘোটালা, এটার জন্য প্রকৃত জন্য তদন্ত হয় এবং যারা অপরাধীরা যারা রয়েছেন, আমরা এরকম দেখতে পেয়েছি অনেকগুলো কাগজ, নোটারি হতে পারেন এবং সরকারি কোনো আধিকারিক হতে পারেন, পাশাপাশি রয়েছেন এই যে মোসাব্বির আলী হতে পারেন বা যে মোকাররম খান, যারাই এই দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের প্রত্যেককে যেন আইনের আওতায় এনে তাদেরকে কঠোর শাস্তির জন্য একটা ব্যবস্থা করা হয়। আপনি এটাই তো বলতে চাইছেন স্যার? এটাই বলতে চাইছি, এবং যে টাকাটা মোসাব্বির আলী হাফিজ করেছেন, সেই টাকাটা বাগান শ্রমিক যারা ওই বাগানে এখনও পর্যন্ত কাজ করছেন, জন্ম থেকেই কাজ করে যাচ্ছেন, তাদের অনেক ধরনের টাকা ব্যালেন্স আছে, কয়েক বছরের টাকা ব্যালেন্স আছে, তাদের পিএফের টাকা ব্যালেন্স আছে, সেই টাকাগুলো যাতে তাদের স্বার্থে ব্যবহার করা হয় এবং মোসাব্বির আলীর কাছ থেকে টাকাটা যাতে রিকভারি করা হয়। যদি রিকভারি না করা হয় তাহলে মোসাব্বির আলীকে জেলে ঢুকানো দরকার, এবং আমি ব্যক্তিগতভাবে তার বিরুদ্ধে আমি কেস করবো। কেননা একটা চিটফান্ড সংস্থা এত বড় সাহস, সে ত্রিপুরা সরকারকে বোকা বানাচ্ছে, ত্রিপুরা রাজ্যের মানুষকে বোকা বানাচ্ছে। আমি একটা চিটফান্ড কোম্পানির এডিশনাল ডিরেক্টর, যে কোম্পানিটা 2016 সালে স্ট্রাইক অফ হয়ে গেছে, এখন সেই কোম্পানি কোনো কোম্পানি নেই, অথচ আমরা ত্রিপুরা রাজ্যের মানুষ, আমাদেরকে বোকা বানিয়ে এসে এতগুলো টাকা অফিস করে নিয়ে গেছে, যারা শ্রমিকদের টাকা, সেই টাকাটা যাতে সঠিকভাবে সঠিক স্থানে পৌঁছায় তার ব্যবস্থা করার জন্য আমি আজকে এটা ডেকেছি, যে আমার মাধ্যমে, আপনাদের মাধ্যমে এই জিনিসটা যাতে সরকারের নজরে চলে আসে। কারণ সরকারের নজরে আনার আমি অনেক চেষ্টা করেছি। আমি যে চিঠিগুলো দিয়েছি সেই চিঠিগুলোর কপি আমি রেভিনিউ মিনিস্টারকেও পাঠিয়েছি, কিন্তু সরকার কিন্তু এখন পর্যন্ত এটার উপরে কোনো অ্যাকশন নেই নাই। এবং আগামী দিনে আমি এই ব্যাপারে, সরকার বলতে এখানে তো মেইনলি আমার ডিস্ট্রিক্টে তো ডিএম বা এডিএম, তারা না কাজটা বিশেষ করে তাদের কাছে প্রথমে দেওয়া হয়েছে, তাদেরকে তো কপিটু করে পাঠানো হয়েছে। এদের যে দায়িত্ব এরা পালন করতেছে না, এবং এরা একটা বিরাট একটা দুর্নীতি করার ষড়যন্ত্র করেছিল, সেই ষড়যন্ত্রটা আমি ফাঁস করেছি, যার কারণে এই ষড়যন্ত্র যারা তৈরি করেছিল তাদের চোখে আমি বিষ হয়ে গেছি।
আমার লিখিত আছে, আমি যেগুলো কাগজ পাঠিয়েছি সরকারের কাছে, সেখানে কেউ বলতে পারে রঞ্জন সিনহা আমার কাছে টাকা দেওয়া হোক, সেটা আমি বলি না। আমি গভর্নমেন্ট অ্যাডমিনিস্ট্রেটর নিযুক্ত করে টাকাগুলো বিলি বন্টন করা হোক এই অনুরোধ করেছি আমি, যার কারণে এই খবরটা তাদের সামনে পৌঁছানো। এবং এই যে সানশাইন কোম্পানি, যে কোম্পানিটা আমাদের কৈলাসহরে বিরাটভাবে অফিস করেছিল, তাদের কর্মকর্তারা গাড়ি নিয়ে ঘুরতেন, মানে হাইফাই অবস্থা, সেই সানশাইন কোম্পানি চিট ফান্ড ডিক্লারেশনের পরে 2012 সালে পালিয়ে গেছে। তাহলে এখন রাস্তার টাকা বেরোনোর সঙ্গে সঙ্গে সানশাইন কোম্পানির এডিশনাল ডিরেক্টর কোথা থেকে এলেন? এখানে উপস্থিত আছেন আমাদের সানশাইন কোম্পানিতে যারা কাজ করেছেন এবং উনি তারা টাকা জমা করেছেন। আমাদের প্রচুর ডকুমেন্ট আছে। আগামী দিন এটা নিয়ে একটা বিরাট আন্দোলন হবে। যেহেতু টাকা আসছে, সেই টাকাটা যাতে এদেরকে দিয়ে দেওয়া হয়, বাগান শ্রমিক সহ যারা টাকা ডিপোজিট করেছেন কয়েক কোটি টাকা, সেই টাকাটা সব টাকা না পেলেও কিছু টাকা যাতে তারা পেয়ে যেতে পারে, তাদের সব রেকর্ড আছে, কাগজ আছে। ঠিক আছে স্যার, আমরা আপনার সঙ্গে কথা বললাম, ডিটেলস জানলাম, সমস্ত ঘটনা কি সেটা আমরা জানলাম, এবং আপনার যে প্রতিবাদ, অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে যে একটা কণ্ঠ, সেটা আমরা অবশ্যই রাজ্যবাসীর নিকট আমরা তুলে ধরবো। তো শুধু দর্শক আপনারা জানেন, আপনারা জানেন যে আজকে আমরা কৈলাসহর যে আশফর্য লজ, সেখানে আমরা উপস্থিত হয়েছি। এখানকার যিনি জনসেবক রয়েছেন, সমাজসেবক রয়েছেন এবং সর্বোপরি দেশসেবক, এবং উনি প্রাক্তন মানে একজন মানে সৈনিক রঞ্জন সিনহা, আপনারা অবশ্যই জানেন। উনি রাজ্য কমিটিরও, বিজেপির যে রাজ্য কমিটি একজন অ্যাক্টিভ সদস্য। উনি বরাবরই কিন্তু সমাজের জন্য, দেশের জন্য কাজ করে গেছেন। এবং এই আশ্চর্য লজি আজকে আমরা মিলিত হয়েছি ওনার সঙ্গে সাংবাদিক সম্মেলনে। সম্পূর্ণ ঘটনা আমরা জানলাম, আপনারাও শুনলেন। আমরা আশা করি যে ওনার যে একটা অন্যায়ের বিরুদ্ধে একটা কণ্ঠ, প্রতিবাদ, সেটা আরও জোরালো হোক। এখানে যদি কোনো ধরনের অন্যায় হয়ে থাকে, উনি যেটা বললেন, এবং কাগজপত্র যেটা আমাদেরকে দিচ্ছেন এখনও, যেখানে আমরা দেখতে পারলাম যে নোটারি হোক, আপনার সরকারি কোনো আধিকারিক হোক, বা এই যে মোসাব্বির আলী, মকরম খান, যারাই জড়িত এই 58 লক্ষ টাকার কেলেঙ্কারিতে যারা জড়িত রয়েছেন, তাদের জন্য প্রকৃত শাস্তি হয়। এবং মুখ্যমন্ত্রী যেটা বরাবর বলেন, এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা, অন্যায়ের বিরুদ্ধে বিজেপির লড়াই। আমরা মুখ্যমন্ত্রী সাহেবকে আমরা অনুরোধ করছি, এই প্রতিবেদন যদি আপনি দেখে থাকেন, আপনার নজরে যদি পড়ে, আপনি নিশ্চয়ই এই ব্যাপারে তদন্ত করার আদেশ দেবেন এবং ত্রিপুরাকে একটা স্বচ্ছ ত্রিপুরা করতে আপনি আরও উদ্যোগী হবেন। এবং এখানে আজকের সাংবাদিক সম্মেলনে যারা আছেন, প্রত্যেককেই আমাদের তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ এবং নমস্কার।